বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত দিল্লি। ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সাবেক সিসি নুরুল হুদার দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগ। সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এবং রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বর্ণিল রথযাত্রা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ভক্ত অনুসারীদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। পারস্পরিক স্বার্থে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত, এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে কথা বলার সময় বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ন্যায় বিচার, সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতে ভারতের কিছু সংশোধিত বাণিজ্যিক শর্ত প্রস্তাবও ইতোমধ্যে করা হয়েছে। Both India and Bangladesh, we share 54 rivers, which also includes the Ganga. The two countries have a bilateral mechanism in place, which is the Joint Rivers Commission. We are prepared to engage with Bangladesh on all matters in an environment that is conducive for mutually beneficial dialogue. রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিসি কেএম নুরুল হুদাকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হুসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানায় উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। গত 23 জুন নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দিয়েছিল আদালত। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনের সোশ্যাল বিজনেস ডে এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলেও অভিযোগ করেন অধ্যাপক ইউনুস। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপন করা হয়েছে এবারের সোশ্যাল বিজনেস ডে। আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব। বিগত সরকার দিবসটি পালন করতে দেয়নি অভিযোগ করে প্রফেসর ইউনুস বলেন, বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে। And one choice is a 3-0 choice. Government will not allow us to set up a university. We go to UGC, friends from community of teachers, they in the UGC. They said, don't come to us, please, don't apply, because we cannot give you the permission. এই সময় তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান তিনি। And that's what the universities, education institutions are all about, preparing for that. Not preparing for getting a job, get a salary. End of the life. Job is the end of life. এবারের সম্মেলনে বিশ্বে 38টি দেশ থেকে 1400 জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী ও সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর যুক্তরাজ্য বৈঠকের পর সৃষ্ট আশার আলো যেন নিভে না যায় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন। বিভিন্নভাবে প্রশাসনের ভিতরে তারা ঢুকে তারা আমাদের লোকজনদেরকে চেষ্টা করছে তারা যেন কোনো মন্দির কমিটির ভিতরে ঢুকতে না পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আমাদের ধর্মকে মানুষের মাঝে একটি সেতুবন্ধন হিসেবে ব্যবহার করে। দেশের বিভিন্ন জায়গায় উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। বিএনপির নামে কেউ যদি কোনো নৈরাজ্য করে সে তারা বিএনপির কেউ না। যাদের কারাগারে থাকার কথা, যাদের বিচার হওয়ার কথা, যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা, তারাই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার তারা সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে। দাগি আসামি চিহ্নিত ডাকাত গ্রামের পর গ্রাম যারা নৌকা নিয়ে গিয়ে নদী থেকে নেমে ডাকাতি করে, সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে কি ধরনের পরিস্থিতি হবে? ঠিক একই পরিস্থিতি ছিল সেখানে। তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে, তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের আয়োজনে শিক্ষা ভাবনা ও বাস্তবায়ন নিয়ে এক আলোচনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশের মানুষ এমন একটি সরকার প্রত্যাশা করে যেখানে বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীন থাকবে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দ্বিপূর্বনী, আবার আরেকজনকে কেন বানানো নফল। তাহলে শিক্ষা ক্ষেত্রে যেভাবে হাসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে, এই দুইজনের আমলে আরো বেশি শেষ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় এবং জনপ্রত্যাশা পূরণে সক্ষম হয়, এমন প্রত্যাশা জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজার জেলা জামাতের আমির সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। রাজনৈতিক দলগুলো যেন দেশ ও জাতির স্বার্থে কাজ করতে পারে সেই প্রত্যাশায় কথা বলেন তিনি। আগামীর রাজনীতিটা যেন আবার ফ্যাসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়, এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় মব সন্ত্রাস কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে ধামরাইয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, অন্যায় করে কেউ পার পাবে না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটা আরও ভালো পর্যায়ে নিতে পারবো বলে আমি আশা করি। আমি জেনে আনন্দিত হয়েছি যে ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। বারবার জাতীয় শিক্ষাক্রম পরিবর্তনের নাকাল মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা। নবম থেকে এসএসসি এইটুকু সময় পাড়ি দিতেই ঝরে পড়েছে প্রায় ৫.৫ লাখ শিক্ষার্থী। হতাশ অভিভাবকরা বলছেন, সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ কমছে দিনকে দিন, আর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগের অভাব দেখছেন শিক্ষকরা। বিশেষজ্ঞরা বলছেন, মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে এখনই ঠিক করা না গেলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে জাতি। শিক্ষা খাত নিয়ে মাহবুব হাসান রিপনের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। ২০২০ সালের করোনা মহামারী বদলে দিয়েছে শিক্ষার সামগ্রিক চিত্র। ইউনিসেফ ও ইউনেস্কো প্রকাশিত শিক্ষা খাতের উপর কোভিড-১৯-এর প্রভাব শীর্ষক সিট এন্ড রিপোর্ট বলছে, এই সময়ে শুধু স্কুল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ৩.৭০ কোটি শিশু।
শিক্ষার আনুষ্ঠানিক সনদ না পেয়ে শিক্ষা জীবন শেষ করার প্রবণতা বেড়েছে সাম্প্রতিক সময়ে। একটি পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের এসএসসি পরীক্ষার আগেই ঝরে পড়েছে 5.25 লাখের মতো শিক্ষার্থী। সিলেবাস চেঞ্জের কারণে আমাদের পড়াতে হলে একটু চাপ বেশি পড়ে যাচ্ছে। আমরা যদি চেষ্টা করি তারপর আমাদের চেষ্টা সফল হয় না। প্রথম আমাদের অনেক কঠিন হয়েছিল। অভিভাবকরা বলছেন সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ কমছে প্রতিনিয়ত। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে মনোযোগের অভাব দেখছেন শিক্ষকরা। বারবার কারিকুলাম চেঞ্জ হওয়ার কারণে ওরা পড়াটা বোঝার আগে আবার চেঞ্জ হচ্ছে, যার কারণে একটু সমস্যা তো হচ্ছেই। বাচ্চারা পড়তে চাইতো না, আপনার পোস্টার করা করা, রং করা, তারপর একটু ব্যয় সাপেক্ষ ছিল। করোনা এবং বিভিন্ন কারণেই টোটালি আমি বলবো যে বাংলাদেশে কারিকুলামটা দ্রুত চেঞ্জ হচ্ছে। ইট ইজ ভেরি ব্যাড ইমপ্যাক্ট টু দ্য চিলড্রেন। মাধ্যমিক স্তরে বেহাল শিক্ষার পেছনে কোভিড সময়ে শিক্ষার্থীদের ক্ষতিকে পরবর্তী সময়ে পুষিয়ে না নিয়ে ঘন ঘন কারিকুলাম পরিবর্তনকে দুষছেন শিক্ষাবিদরা। বাইরে যে একটা কারিকুলাম নিয়ে আসবো, নিয়ে এসে কি আমার এই দেশে রোপণ করতে পারবো কিনা, আমার স্টুডেন্টকে এটা অ্যাকসেপ্ট করবে কিনা, আমার টিচার কি রেডি কিনা, আমার পরিবার আমার যে অভিভাবকরা তারা এটাকে আসলে গ্রহণ করতে পারবে কিনা, এটা কিন্তু একটা বড় একটা বিষয়। বিগত সরকারের ভুল নীতি ও জোর জবরদস্তি পাশের হার বেশি করে দেখাতে গিয়ে এই খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যাকে A+ দিচ্ছি আসলে সেই প্লাসের যোগ্য কিনা। যে সরকারে আসে সে সরকার মনে করে আমরা পাশের হার যখন বাড়িয়ে দেব তখন আমার এটা সাকসেস। আসলে পাশের হার বাড়িয়ে দেওয়া কি সাকসেস না, ওনার সেটাই করেছেন। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো না গেলে বেকারত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সিপিডির এই ভিজিটিং কনসালটেন্ট। আমাদের কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউথ পপুলেশন আছে। এখন ইউথ পপুলেশন একটা অ্যাসেট, আবার ইটস এ বার্ডেন টু। অ্যাসেট যদি আমরা এদেরকে ঠিকমতো কাজে লাগাতে পারি, কিন্তু সেই আনএমপ্লয়মেন্টটা যদি থেকে যায় বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে, ইলিগাল ইকোনমিতে যুক্ত হবে। নরবরের শিক্ষা ব্যবস্থাকে মেরামতে সরকারকে বিশ্বমানের টেকসই শিক্ষানীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন তিনি। এই সুযোগটা কাজে লাগানোর জন্য বিনিয়োগ আসছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণিল শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বিকেলে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় এবারের রথযাত্রা। আগামী 5 জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। SU সেলিমের প্রতিবেদন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকনের আয়োজনে শুক্রবার বিকেল 3টায় প্রতি বছর মতো বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে কয়েক হাজার ভক্ত অনুসারী বিশ্ব শান্তি কামনায় রথযাত্রায় অংশ নেন। সবাই নেচে গিয়েও নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণিল উৎসবে মেতে ওঠে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। যারা ভগবানকে ঘরে বসে দর্শন করতে পারে না, জগন্নাথ নিজে স্বইচ্ছে এসে ধরাধামে আসে, মানুষকে রাস্তায় আসে, রাজপথে এসে ভগবান মানুষকে উদ্ধার করে যাচ্ছে, দর্শন দিয়ে যাচ্ছে। সবাই শান্তিপ্রিয় হোক, সবাই কৃষ্ণ ভক্ত হোক, সবাই যেন সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করতে পারে, সারা বিশ্বের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তায় ও সবার সহযোগিতায় হাজার হাজার ভক্তের উপস্থিতিতে এবার রথযাত্রা উৎসবে পরিবারের পাশাপাশি বিশ্ব শান্তি প্রার্থনা করেন তারা। সবাই ভালো থাকুক, আমাদের দেশ ভালো থাকুক, তাই প্রার্থনা করছি। সারা বিশ্বের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, শান্তি ফিরে আসুক আমাদের পৃথিবীতে, এটাই সবার জন্য প্রার্থনা। আমরা খুবই আনন্দিত। রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে গুলিস্তান হয়ে জগন্নাথ হল ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী 5 জুলাইয়ের উল্টো রথযাত্রার মাধ্যমে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হবে এই উৎসব। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে রথযাত্রা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপমহাদেশের সবচেয়ে পুরনো 400 বছরের ঐতিহ্যবাহী ধামরাইয়ে রথ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা হয়েছে। নানা আনুষ্ঠানিকতায় নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
সিরাজগঞ্জ সদর উপজেলায় ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা উৎসব। সাতক্ষীরা শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর থেকে এই রথযাত্রা শুরু হয়। হাজারো সনাতন ধর্মের অনুসারীদের বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দগ্রহণ পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তর ধর্মীয় উৎসব রথযাত্রা পালন করা হয়। রথযাত্রা উৎসব উপলক্ষে কক্সবাজারে ইসকনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল আরতি, ধর্মীয় আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান। চাঁদপুর ঘোষপাড়ার নীলাচল ইসকন মন্দিরের আয়োজনে রথযাত্রা পালিত হয়েছে। নীলাচল ইসকন আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের নগরকান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্র মহারানীর রথযাত্রা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জঙ্গিবাদী তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে ৩৬ প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল একথা জানিয়েছেন। সংবাদ মাধ্যম মালয় মেইলের তথ্য মতে গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জোহর প্রদেশে ৩টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাইফুদ্দিন আরও বলেন, অভিযুক্তরা নিজ সম্প্রদায়ের মধ্যে উগ্র মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করা এবং সরকার উৎখাতের লক্ষ্যে সেল প্রতিষ্ঠা করেছিল। সামনে জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন। সবচেয়ে বেশি ১০৭ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। মারা যাওয়া ২ জনও বরিশাল বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আফতাবনগর, রামপুরা, বনশ্রী এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এখন সনির জেনুইন ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। শুক্রবার রাজধানীর বনশ্রীতে চালু হলো সনি স্মার্টের শোরুম। উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি স্মার্টের হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং আজাদ রহমান উপস্থিত ছিলেন। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি অভিযোগ করেন, আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলার জন্য উস্কে দেয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সুযোগ পেলেই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হতো। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলাকালীন ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের দাবি, এ হামলার পেছনে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই দেশটির সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল এবং ইসরায়েলকে হামলার জন্য উস্কে দিয়ে একটি যুদ্ধ চাপিয়ে দেয়। এছাড়া আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতিশ্রুতি ভেঙেছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে আরাকচি তা নাকচ করে বলেন, এ ধরনের কোনো বৈঠকের ব্যবস্থা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে এমন কোনো প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের কাছে। ট্রাম্প এটি সমর্থন করে বলেন, কিছু সরিয়ে নিতে অনেক সময়ের প্রয়োজন, যা যুক্তরাষ্ট্র ইরানকে দেয়নি। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার চেষ্টার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস।
তিনি বলেন, যদি সম্ভব হতো তেহরানের সঙ্গে 12 দিনের সংঘাত চলাকালে খামেনিকে হত্যা করত ইসরায়েলি সামরিক বাহিনী। চ্যানেল 13-কে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাটস জানান, খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে তার খোঁজ না পাওয়ায় হামলা চালাতে পারেনি ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলায় CNN এবং নিউ ইয়র্ক টাইমসকে আক্রমণ করেছেন ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলের নেতৃত্বে আছেন চরিত আসালাঙ্কা। টেস্ট স্কোয়াডে থাকা পাথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস আছেন ওয়ানডে দলে। পাশাপাশি দলে রাখা হয়েছে স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। এছাড়াও আছেন সাদিয়া সামারা বিক্রমা। আগামী 2 ও 5 জুলাই কলম্বোতে এবং 8 জুলাই পাল্লেকেলেতে হবে ওয়ানডে সিরিজের ম্যাচ। এদিকে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে খেলতে দেশ ছেড়েছেন তানজিম সাকিব, পারভেজ, রিশাদ পারভেজ, ইমন তাওহিদ, হৃদয় সহ বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডে থাকা বাকি সদস্যরা। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত দিল্লি। ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সাবেক সিসি নুরুল হুদার দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগ। সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এবং রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বর্ণিল রথযাত্রা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা ভক্ত অনুসারীদের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 12:30টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।